এই ঘুটিয়ারি শরীফ জীবনতলা থানার অধীনে ঘুটিয়ারি শরীফ বাকালতলা এই কাঠপোল হয়ে সাতবিবির এই দীর্ঘ 5 কিলোমিটার রাস্তা। এই রাস্তাটা বিগত 15 বছর ধরে অকেজো হয়ে আছে। যদি এই সাতবিবি রোডের মানুষগুলো কি মানুষ নয়? সাতবিবি রোডের এই দক্ষিণ বাকালতলার এই মানুষগুলোকে যদি নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত প্রধান সাহেবের আপনাদের মাধ্যমে আবেদন রাখতে চাই, এই দীর্ঘ মানুষ যারা বসবাস করে, সে ভাড়া বাড়ি থাকুক আর স্থানীয় মানুষ হোক, এই মানুষগুলো কিন্তু অতি কষ্টের মধ্যে এই রাস্তায় চলাফেরা করে। এই এলাকায় নিশ্চয় তাদের জনপ্রতিনিধি আছেন, পঞ্চায়েত মেম্বার আছে, বুথ কমিটি আছে, তারা দেখার পরেও কিন্তু এই রাস্তা সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি। আমরা যখন দীর্ঘদিন ধরে জানতে পারি, ইভেন নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে পঞ্চায়েত প্রধানদের বিভিন্ন প্রোগ্রামের সোশ্যাল মিডিয়ায় আমরা বারবার পোস্ট করে বলি, অবিলম্বে দক্ষিণ বাকালতলার হবির ভিডিওল থেকে সাতবিবি পর্যন্ত এই দীর্ঘ 5 কিলোমিটার রাস্তায় অযোগ্য হয়ে গেছে। একটা সাইকেল নিয়ে চলতে পারে না। যদি কোনো বাচ্চা একজন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, তার বাবা মা তাড়াহুড়ো করে সাইকেলে নিয়ে যাবে, সেই পরিবেশ এই রাস্তার মধ্যে নেই। একজন গর্ভবতী মা যদি তাড়াতাড়ি অসুস্থ হয় বা একজন বৃদ্ধ মানুষ যদি অসুস্থ ভোগ করে, এই রাস্তা দিয়ে চলার মতো কোনো অবকাশ নেই। কেন এই পরিস্থিতি হবে? বর্তমান এই মডেল যুগে, ইন্টারনেটের যুগে সব কিছু থাকার পরেও যদি এখানে টাকা ভাগাভাগির ব্যাপার থাকে, তাড়াতাড়ি কিন্তু সবাই চলে যাবে। তাই আপনাদের সকলের মাধ্যমে বা এই চ্যানেলের মাধ্যমে আমরা আবেদন করতে চাই, ক্যানিং পশ্চিমের বিধায়ক মাননীয় পরেশরাম দাস, আমরা জানতে চাই মাননীয় ক্যানিং পঞ্চায়েত সমিতির সভাপতি, জীবনতলা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং যিনি এদিকের এলাকার আরেকজন বিধায়ক, আমরা 2 বিধায়ক, সাংসদ এবং সমস্ত জনপ্রতিনিধির কাছে আবেদন রাখতে চাই। আমরা একটা সময় দিলাম, যদি 1 সপ্তাহের মধ্যে সরকারিভাবে যদি প্রধান জনপ্রতিনিধি তারা উদ্যোগ নিয়ে এই রাস্তার ভূমিকা প্রকাশ করে তো ভালো, আর যদি তারা প্রকাশ না করে তাহলে আমরা মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে, সামাজিক গণসংগঠনের পক্ষ থেকে আমরা কিন্তু এরপরে বিডিও, এসডিও থেকে শুরু করে মুখ্যমন্ত্রী পর্যন্ত, স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত আমরা চিঠি করব, পঞ্চায়েত প্রধান পর্যন্ত চিঠি করব, রাজ্যে যদি না হয় কেন্দ্রে পর্যন্ত যাব। কিন্তু এই রাস্তা অবিলম্বে আমাদের দাবি, রাস্তা সংস্কার করতে হবে। আমরা কোনো রাজনৈতিক দল করতে আসিনি, কোনো ভোটবাজি করতে আসিনি। এখানে কোনো ভোটের ব্যাপার না, এখানে কোনো দলের ব্যাপার না, কোনো পার্টির ব্যাপার না। এতগুলো মানুষ এখানে ভাড়া বাড়ি থাকে বা স্থানীয় মানুষ থাকে, এখানে সবাই লেবার মিস্ত্রির মতো মানুষ, দিন মজদুরি, বাবুর বাড়ি কাটা কাজ করা মানুষ। এই মানুষগুলো অতি কষ্টে চলছে। কেন এই অবস্থা হবে? এটা যদি অন্য একটা এলাকা হতো, যদি পূর্ব বাংলাদেশের মানুষের বসবাস থাকতো, রাস্তা যাহা চকচকে হতো, বাড়ি বাড়ি কল থাকতো, বাড়ি বাড়ি লাইট থাকতো, কিন্তু এখানকার স্থানীয় সবগুলোই ম্যাক্সিমাম এই মুসলমান, আর কিছু আছে এসটি, এসসি, শিডিউল কাস্ট। ফলে এই কারণে এই দুর্ভাগ্যর জায়গাটা হয়েছে। আর যারা নানান রকম কথা বলে, তাদের কাছে আবেদন রাখতে চাই, অবিলম্বে, আমি হোসেন গাজী আমার পরিচয়, আমি দেশ বাঁচাও সামাজিক কমিটির রাজ্য সম্পাদক, সিপিডিআর হেমান্ডাস কমিশনের পশ্চিমবঙ্গের রাজ্যের কোঅর্ডিনেটর, জমিয়াত উলামায়ে দক্ষিণ 24 পরগনার কোঅর্ডিনেটর এবং এপিডিআর বন্দি মুক্তি কমিটির গুরুত্বপূর্ণ পদে আছি। আমরা বারবার দাবি রাখি, যখন মানুষ বিপদে পড়ে, আমরা দেখি না কে তৃণমূলকে, সিপিএমকে, কংগ্রেসকে, বিজেপি, আমরা দেখি না সে হিন্দু না মুসলমান, আমরা দেখি না কোন কোন দল করে, আমরা দেখি না সে একটা ভাড়ার বাড়ি থাকে না স্থানীয় বাড়ি থাকে। কারণ ভাড়া বাড়ি যে থাকে সে মানুষ, আর যে নিজের বাড়ি থাকে সেও মানুষ। ফলে কুকুর, বিড়াল, ছাগল নয়। এই মানুষের কথা ভেবে অবিলম্বে আপনাদের মাধ্যমে, আজকে এই চ্যানেলের মাধ্যমে নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং ক্যানিং পশ্চিম ও ক্যানিং পূর্বের বিধায়ক, 2 বিডিওর পঞ্চায়েত সমিতির সভাপতি সহ তাদের কাছে আবেদন রাখছি। আমরা সময়সীমায় বেঁধে দিলাম, 1 সপ্তাহ সময় দিলাম। 1 সপ্তাহের মধ্যে যদি তাদের কোনো জবাব না পাই, তাহলে তার বিকল্প কোথায় কোথায় নিয়ে যেতে হয় আমরা সমস্ত ইন্টারনেট, বড় বড় সাংবাদিকের মাধ্যমে সমস্ত জায়গায় আমরা এই ছবি দিয়ে পৌঁছে আগামী দিনে বৃহত্তম আন্দোলনে এই নারায়ণপুর অঞ্চলের দক্ষিণ বাকালতলার মানুষ, সাতবিবির মানুষকে নিয়ে আরো বড় ধরনের আন্দোলন করতে পারবে। ইতিমধ্যে আমরা উপস্থিত হয়েছি দেশ বাঁচাও সামাজিক কমিটি এবং আঞ্জুমান জামায়াত উলামার পক্ষ থেকে আমাদের প্রান্তীয় শিক্ষক জনাব হোসেন গাজী মহাশয়, তিনি উপস্থিত হয়েছেন। তারা রাস্তা দাবিতে সমস্ত মানুষ এক হয়। দীর্ঘ 15 বছর ধরে সাতবিবি রোডের এই রাস্তা খারাপ কেন? প্রধান সাহেব গ্রামবাসীর স্বার্থে সাতবিবির এই রোড মেরামত করতে হবে। দাবিতে সমস্ত মানুষ এক। এই গ্রামবাসীর দাবিতে, রাস্তা সংস্কার দাবিতে আমাদের আন্দোলন। বন্ধুগণ,
আপনারা সবাই অবগত আছেন যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ইউটিউব চ্যানেলের মাধ্যমে আজকের সারা বাংলার মানুষ কম বেশি কিছু দেখেছে। প্রায় 25টার মতো চ্যানেলে নিউজ হয়েছে। 25টা চ্যানেলে নিউজের মধ্যে কয়েক লক্ষ বাংলার মানুষ দেখেছেন। ইতিপূর্বে নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে একজন থাকেন, তিনি একটা মন্তব্য করেছেন যে হোসেন গাজী নাকি রোহিঙ্গাদের নাম করে ইত্যাদি ইত্যাদি কোটি কোটি টাকার মালিক হয়েছে। আরেকটি কি বলছেন, রাস্তাটা 15 বছর ধরে খারাপ ইত্যাদি। তিনি ফুটেজ নেওয়ার জন্য এখানে এসেছেন। তাই আমি আপনাদের মাধ্যমে যে সমস্ত ভাই বন্ধুরা দেখবেন সকলের উদ্দেশ্য আমি হোসেন গাজী আবারও বলছি, আমি দীর্ঘদিন ধরে 2003 সাল থেকে সোশ্যাল ওয়ার্কার সামাজিক মানুষ হিসাবে কখনো কোনো দল জাত ধর্ম ভাগাভাগি করিনি। আয়লা লায়লা বুলবুলি আমফান যেখানে খুন মার্ডার ধর্ষণ অত্যাচারিত বেহাল অবস্থা, হসপিটাল থেকে শুরু করে সর্ব জায়গায় আমরা পৌঁছেছি এবং প্রতিবাদ করেছি। আমরা পিছুপা হইনি। কিন্তু তার মাঝখান দিয়ে নারায়ণপুরে যিনি তৃণমূলের নেতা, আজকের নেতার ছায়া সংজ্ঞা হিসাবে তিনি কথা বলে বলছেন যে নারায়ণপুর অঞ্চলের যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে হিরোইন ব্যবসার জন্য। হিরোইন ব্যবসা নিয়ে হোসেন গাজী মুখ খুলছে না। আমি আপনাদের উদ্দেশ্য পরিষ্কার বলতে চাই যে হিরোইন ব্যবসার জন্য সর্বপ্রথমে হোসেন গাজী চিঠি গিয়েছিল মুখ্যমন্ত্রীর কাছে, ডিএমের কাছে, বারুইপুর জেলা পুলিশের কাছে, তার আগে যে জেলা এসপির কাছে, এসডিওর কাছে, এসডিপিওর কাছে, জীবনতলা থানা, ঘুটিয়ারি পুলিশ ফাঁড়ি, ক্যানিং পশ্চিম ক্যানিং পূর্বের বিধায়কের কাছে, জেলা পরিষদ পঞ্চায়েত সমিতির সমস্ত জনপ্রতিনিধির কাছে। তখন কিন্তু নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ কোনো তৃণমূল কংগ্রেসের নেতাদের অভিযোগ ছিল না। 1, 2 আমি বলতে চাই যে তৃণমূলের নেতা এই অভিযোগটা করেছে, আমি পরিষ্কার অন ক্যামেরার মধ্যে বলতে চাই, সমস্ত শুধু হেরোইন ব্যবসা নয়, গাঁজা ব্যবসা, চোরাই মোবাইল, নারী ব্যবসা, দেহ ব্যবসায় সমস্ত সামাজিক কার্যকলাপের সঙ্গে সরাসরি যুক্ত আপনারাই। আপনাদের দল, আপনাদের সরকার, আপনাদের প্রশাসন, আপনারাই জড়িত। আপনারাই ব্যবসাটা চালাচ্ছেন। আর দায় হোসেন গাজীর ঘাড়ে বাজাচ্ছে। হোসেন গাজী এখনও টিনের বাড়ি থাকে। লাখ লাখ টাকা রোজগার করেছি বিভিন্ন ব্যবসার মধ্যে দিয়ে মাথার ঘাম পায়ে ফেলে, ভোর 3টের সময় উঠে রাত 12টা পর্যন্ত খেটে হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা রোজগার করেছি, এখনও টিনের বাড়ি থাকি। সারা জীবন যত টাকা রোজগার করেছি জনসেবার মধ্যে নিয়োগ করেছি। কিন্তু তোমরা, তোমাদের নেতারা, তোমাদের দলের অন্য চুনোপুটি নেতারা, যার বিড়ি খাওয়া ঠিক ছিল না, চা খাওয়া ঠিক ছিল না, লেবারের কাজ করতো, লোকের বাড়ি কাজ করতো, দোকানে কাজ করতো, 5 টাকা 6 টাকা জামা কাপড় ইস্ত্রি করতো, তারা কোটি কোটি টাকার মালিক হয়েছে। তারা বিহাল তবিয়াতের এসি গাড়ি চড়ছে, বড় বড় বিল্ডিং করেছে। কিন্তু হোসেন গাজী তোমাদের থেকে 10 গুণ বেশি রোজগার করার পরেও নীরব আছে। আর রোহিঙ্গাদের নাম করে যারা বলছে, আমি তাদের উদ্দেশ্য বলতে চাই, সেই তৃণমূলের নেতার 40 জনের বেশি রোহিঙ্গাদের জেল থেকে মুক্ত করেছি আমি। এবং এতগুলো মানুষের বিভিন্ন সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা লড়েছে হোসেন গাজী, আর কেউ নয়। আর দ্বিতীয় কথা যেটা বলছে, হেরোইন ব্যবসা, নারী ব্যবসা, দেহ ব্যবসা, পাতা ব্যবসা, আপনার মোবাইল চুরি, যত অসামাজিক কার্যকলাপ আছে, গরিব মানুষের ঘর রাস্তাঘাট নিয়ে সমস্ত দুর্নীতির সঙ্গে জড়িয়েছ তোমরা। তোমাদের ভয়তে বিরোধী দলের একটা ঝান্টা লাগতে পারে না, বিরোধীরা একটা মিটিং করতে পারে না। তাহলে তোমাদের চোখের সামনে পুলিশ মন্ত্রী তোমাদের, মুখ্যমন্ত্রী তোমাদের, এমএলএমপি তোমাদের, পঞ্চায়েত জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি তোমাদের। তাহলে এই ব্যবসাগুলো চলে কি করে? তার বেলা তো তোমরা নীরব। তার মানে তোমরা অপদার্থ, তোমরা ব্যর্থ হয়েছ। যদি তোমরা তোমাদের লজ্জার কথা ভেঙে হোসেন গাজীর ঘাড়ে দায় চাপাতে চাও, হোসেন গাজী অন ক্যামেরায় চ্যালেঞ্জ করছে, তোমাদের পঞ্চায়েত প্রধান, তোমাদের পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এমএলএ এমপিরা ইস্তফা দাও, গণ ইস্তফা দাও। 1 বছরের জন্য সমস্ত রাস্তা আমার ছেড়ে দাও। একটাও রাস্তা খারাপ থাকবে না, একটাও বেকার থাকবে না, একটাও মূর্খ থাকবে না, একটাও অসামাজিক কার্যকলাপ চলবে না। শুধু ঘুটিয়ারি নয়, ক্যানিং সাব ডিভিশনে স্তব্ধ করে দেবো সারা বাংলার মধ্যে। আপনারা যেমন সিনেমায় দেখেছিলেন এমএলএকে ফাটা কেস্টের মতো, তো এরকম সব ফেটে যাবে আর সমস্ত দুর্নীতিগুলো মুছে ভাঁড়ের ভেতরে লুকিয়ে যাবে। আমি অন ক্যামেরায় চ্যালেঞ্জ করে বলছি, তোমাদের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সব জায়গায় আমরা চিঠি দিয়ে বারবার আবেদন করেছিলাম। আর একটি কথা অন ক্যামেরায় বলছি, আপনারা জানেন শুধু এই অসামাজিক কার্যকলাপ নয়, মুর্শিদাবাদে এইরকম রাজনৈতিক হিংসায় এখনো পর্যন্ত 850 মুসলমানদের মিথ্যা মামলায় অ্যারেস্ট করা হয়েছে। মহেশতলায় যে বিজেপি নেতা আরএসএসের নেতারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগালো, তৃণমূলরা সেগুলোকে আড়াল করে মুসলমানদের বাড়ি বাড়ি তল্লাশি করে তারা থাকতে পারছে না। ক্যান্সারের থেকে ভয়ঙ্করী রোগ হলো হিংসা। আর এই তৃণমূল বিজেপির সঙ্গে একসঙ্গে গোটাপ করে আরও মানুষের চরম বিপদে ফেলছে। আমি আবারও বলছি, আমরা রাজনৈতিক পক্ষপাতিত্ব কথা বলতাম না, কিন্তু বর্তমান পরিবেশ পরিস্থিতি
এই দুই দল মিলে যে জায়গায় নিয়ে গেছে, না বললে আর পারা যাচ্ছে না। তাই আমরা বলবো আপনাদের মাধ্যমে, এই সন্ত্রাসবাদী লুটেত্ব, এই হিংসাত্ম মানুষ যারা এসে বসে ভাই লুটে পেটে খায়, রাজনীতির নাম করে নিজেদের স্বার্থ পূরণ করছে, যারা মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মুখে একরকম কথা আর মুখোশ আর একরকম, এই জিনিস আর চলবে না। ফলে নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত থেকে যে ভাই লাইভে আজকের 2 ঘন্টা আগে বিকাল 4টের সময় লাইভে এসে উল্টোপাল্টা বলেছে, তার উদ্দেশ্যে বলবো, বুকের পাটা থাকলে আপনার নেতাদের বলুন যে এই ঘুটিয়ারি ভ্যান স্ট্যান্ড থেকে 7 বিবির যে এই 5 কিলোমিটার রাস্তা বামপন্থীর পিরিয়ডে ডবল সোলিং ইটের কাজ হয়েছিল, তারপর থেকে আপনাদের জনপ্রতিনিধি, আপনাদের প্রধান একটাও ইট সোজা করেনি। আবারও আজও বলছি অন ক্যামেরায়, আমরা সমস্ত জায়গায় পৌঁছেছি, আপনাদের এমএলএ থেকে শুরু করে সব জায়গায় গিয়েছে, তারা দেখেছে যদি 1 সপ্তাহের মধ্যে এই রাস্তার সংস্কারের উদ্যোগটা না নেয়, তাহলে তার বিকল্প কোথায় কি করতে হয় সেটা করব। শুধু তাই নয়, আমরা বিভিন্ন অভিযোগ আছে, সেই অভিযোগে যাচ্ছি না। আর হিরোইন ব্যবসা নিয়ে যেটা কথা বলেছে, হোসেন গাজী লড়াই করুক, আন্দোলন করুক, আমরা সাথে থাকবো। ব্যবসাটা আপনারা চালাচ্ছেন, ব্যবসার সমস্ত মদতদাতা আপনারা, প্রশাসনিক দায়িত্বে আছেন আপনারা এই ব্যবসা রুখতে পারছেন না, কারণ আপনারা মুখে একরকম বলছেন, ভেতর থেকে তোলা আদায় করছেন। আপনাদের সহযোগিতা, আপনাদের পরিবার, আপনারা আত্মীয় স্বজন এই ব্যবসাগুলো চালাচ্ছে। হোসেন গাজী এই হিরোইন ব্যবসা করে না, হোসেন গাজী কোনোদিন অন্যায়কে সাপোর্ট করে না, তাই এখনো পর্যন্ত টিনের বাড়িতে থাকে। তোমরা কি বলবে? তোমার মুখ্যমন্ত্রী সরাসরি হোসেন গাজীকে সন্তোষপুর 16 বিঘা বস্তি পড়ানোর জন্য 40 লক্ষ টাকা দিতে চেয়েছিল তোমাদের জাভেদ খান এবং তোমাদের মিঠাপুরের যে তৃণমূলের বিধায়কের মাধ্যমে আমার সঙ্গে কপারেট বসতে চেয়েছিল। আমি পরিষ্কার বলেছি, আমার কোনো টাকা চাই না, বস্তিবাসীদের জন্য কংক্রিট ঘর চাই। আমি হলাম সেই লোক, আমাকে কেনার ক্ষমতা মমতা ব্যানার্জি কেন, নরেন্দ্র মোদীরও নেই।